হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে প্যাসেজ ন্যারেশন। এর আগে আমরা সেন্টেন্স ন্যারেশনগুলো সংক্ষিপ্তভাবে দেখেছি, তো আজকে আমরা প্যাসেজ ন্যারেশন দেখব। তো আমার স্যার বলতো যে সবচেয়ে যদি সহজ কিছু ইংরেজি গ্রামারে থাকে সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন, কারণ এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে নকল করা। এবং স্যার আরও একটি কথা বলতেন যে কেউ যদি এই নিয়মগুলো ভালোভাবে জানে তো এক গ্লাস পানি খাওয়ার চেয়েও কম সময়ে কেউ প্যাসেজ ন্যারেশন করে ফেলতে পারবে। তো কথা না বাড়িয়ে আমরা এখন সেই নিয়মগুলো একটু সংক্ষিপ্ত আকারে দেখব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে মনে রাখতে হবে সমগ্র প্যাসেজ ন্যারেশনটি পড়ে বক্তা এবং শ্রোতা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্যাসেজ ন্যারেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসলে কে বলছে এবং কে শুনছে, এই বক্তা এবং শ্রোতা এটা নির্ণয় করতে হবে। এটা একটা বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কখনো কখনো সাবজেক্ট মানে রিপোর্টিং ভার্ব দেয়া নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে রিপোর্টিং ভার্ব তৈরি করে নিতে হবে, বা সেটা যদি শুরুতে না থেকে বাক্যের শেষে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেটি শুরুতে নিয়ে আসতে হবে। তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমাদেরকে বক্তা এবং শ্রোতা নির্ণয় করতে হবে। ভিউয়ার্স, আমি বোর্ডে একটি বাক্য লিখে ফেলছি। এখানে দেখা যাচ্ছে যে আই উইল হেল্প ইউ, শি সেড টু মি। তাহলে আমরা বলেছিলাম যে আসলে প্রথমেই আমাদেরকে প্যাসেজ ন্যারেশনের যে কাজটি করতে হবে বক্তা এবং শ্রোতা নির্ণয় করতে হবে, আসলে কে বলছে আর কে শুনছে। এবং নর্মালি আমরা সেন্টেন্স ন্যারেশনে দেখেছিলাম যে রিপোর্টিং ভার্বটি সাবজেক্টের মানে বাক্যের শুরুতেই থাকে, কিন্তু এখানে কি হয়েছে শেষে রয়েছে। এবং আমরা বলছি যে কখনো কখনো এটি নাও দেওয়া থাকতে পারে, বা বাক্যের মাঝেও দেওয়া থাকতে পারে, বা শেষেও দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে ইনডাইরেক্ট করার সময় কি করতে হবে, এটাকে বাক্যের মাঝ বা শেষ থেকে প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এ লিখতে পারি, সেই টুই থাকলো, অথবা এটার পরিবর্তে আমরা টোল দিলাম। কাকে বললো, আমাকে বললো। ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে, দ্যাট। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে সাবজেক্ট কি আছে, আই। তাহলে আই ফার্স্ট পারসন, তাহলে কাকে কি ধরবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে শি, তাহলে কি হলো কি শি। আমরা বলেছি যে উইল থাকলে কি হবে, উড, শি উড। আমরা জানি মডালের পর ভার্বের বেস ফর্ম হয়, তাহলে কি হবে, হেল্প, হেল্পই থাকবে। আর এই যে মি, এইটা গিয়ে আবার তার অবজেক্টিভ ফর্ম নিয়ে হবে, শি উড হেল্প মি। ওকে ওকে ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা তাহলে দেখলাম যে প্রথমে আমাদের কি করতে হবে, বক্তা এবং শ্রোতা নির্ণয় করতে হবে, এবং রিপোর্টিং ভার্ব যদি বাক্যের মাঝে বা শেষে থাকে সেক্ষেত্রে আমাদেরকে সেটিকে প্রথমে বসাতে হবে। এখন 2 নম্বর বিষয়টা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একটা ইনভার্টেড কমার ভিতর একই ব্যক্তির একাধিক বক্তব্য থাকে। যেমন এখানে ইনভার্টেড কমাটা শুরু হয়েছে এখানে এবং শেষ হয়েছে এখানে, এবং এখানে বক্তা হলো শি আর শ্রোতা হচ্ছে আমি। সে আমাকে বলছে, কি বলছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, একটা বাক্য। আই অ্যাম গোয়িং টু বগুড়া, আমি বগুড়া যাচ্ছি। আই উইল কাম ব্যাক টুমরো, আমি আগামীকালকে ফেরত আসবো। তাহলে এখানে একটা ইনভার্টেড কমার ভিতর 3টি বাক্য রয়েছে, এবং বক্তা একজনই এবং শ্রোতাও একজন। তাহলে যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা খুব সহজেই কতগুলো কনজাংশন ব্যবহার করে এই বাক্যগুলোকে অ্যাড করবো। শুধু আমাদের টেন্সের উপর সেন্সটা ঠিক রাখতে হবে। তাহলে এটি যদি আমরা করি, তাহলে শি টোল্ড মি, টোল্ড মি অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমাটি দিয়ে কি হবে, দ্যাট। আইটা এসে শিখে ধরে কি হলো, শি। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, ডান ডানি থাকলো দা ওয়ার্ক। ইয়েস, এক্স্যাক্টলি। এখন আমরা মনে করবো যে এই বাক্যটি নেই, তাহলে আমরা কি করতাম, আবার লিখতাম শি টোল্ড মি। তাহলে এইটা না দিয়ে আমরা সাবজেক্টটা বসাবো, শি অ্যাডেড, অ্যাডেড দেব, অ্যাডেড। তাহলে শি টোল্ড মি এর পরিবর্তে আমরা শি অ্যাডেড দিলাম, এবং এটা কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। দেয়ার, সে কি করলো, শি অ্যাডেড দেয়ার। আই অ্যাম গোয়িং টু বগুড়া, তাহলে সে কোথায় যাচ্ছে, বগুড়া যেতে। তাহলে এই আইটাকে এই শিটাই, তাহলে দ্যাট শি অ্যাডেড দ্যাট শি ওয়াজ গোয়িং টু বগুড়া। এখন আবারও একটি বাক্য রয়েছে একই ইনভার্টেড কমা, আই উইল কাম ব্যাক টুমরো, সে আমাকেই বলছে।
তাহলে এখন আমি পরের বাক্যটার জন্য এখানে লিখতে পারতাম শি টোল্ড মি দ্যাট শি ওয়াজ গোয়িং টু বগুড়া, কিন্তু না, যদি একই ইনভার্টেড কমার ভিতর একই বক্তার একাধিক কথা থাকে বা বাক্য থাকে, সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় এবং তার পরবর্তীগুলোর ক্ষেত্রে এই ধরনের সিকোয়েন্স মেনটেন করতে হবে। তো সাধারণত 2 নম্বরের ক্ষেত্রে আমরা অ্যাডেড দ্যাট দেব, এবং তারপর তৃতীয় বা তারপরেরগুলোর ক্ষেত্রে আবার সাবজেক্টটা পুনরায় লিখবো শি অলসো সেইড দ্যাট। তাহলে সাবজেক্ট কি হবে? এখানে সাবজেক্ট আছে আই, তার মানে ওই আইতে গিয়ে এই শিকে ধরে আবারও শি হলো। শি আছে উইল, তাহলে কি হবে? উড। শি উড কাম ব্যাক the next day. আশা করি বুঝতে পেরেছেন। যদি এখন যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো তাহলে কি হতো, যে একাধিক ইন্টারোগেটিভ সেন্টেন্স এইভাবে যদি থাকতো তাহলে কি হতো? শি, এখানে আমরা দিতাম অলসো আস্কড, আবার দিতাম এখানে শি অ্যাগেইন আস্কড। এভাবে আমরা তখন টোল্ডের পরিবর্তে বা সেইডের পরিবর্তে আস্কড ব্যবহার করতাম। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে পরের নিয়ম দিয়ে যাচ্ছি। এখন আমরা দেখব যে কোনো বাক্যে যদি ইয়েস বা নো থাকে, এই যে আমরা ইয়েস দিয়ে একটি বাক্য অলরেডি লিখে ফেলেছি, তো কোনো বাক্যে যদি মানে ডিরেক্ট স্পিচ যদি ইয়েস অথবা নো থাকে তাহলে কিভাবে আমরা সেটা ইনডিরেক্ট করার সময় সেই ইয়েস বা নো এর জায়গায় আমরা কি করব। যেমন আই সেড টু হার হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি তাকে বললাম তুমি কি কাজটি শেষ করেছো? ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি করেছি। রিপ্লাইড শি, সে বললো যে হ্যাঁ আমি কাজটি শেষ করেছি। তার মানে এখানে প্রথমবার বক্তা হচ্ছে আমি, শ্রোতা হচ্ছে সেই মেয়েটি, এবং দ্বিতীয়বার বক্তা হচ্ছে সে এবং শ্রোতা হচ্ছে আমি। তাহলে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন হচ্ছে বক্তা এবং শ্রোতা নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেহেতু আমি তাকে জিজ্ঞেস করেছি, জানতে চেয়েছি, আই আস্কড হার, ইনভার্ট কমোডে কি হবে? ইফটা এসে হারকে ধরে কি হবে? শি। ইফ শি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, আমার কথা শেষ। এবার সে বলছে কি? ইয়েস আই হ্যাভ ফিনিশড। তাহলে এই যে ইয়েস এর জন্য আমরা কি করব? তাহলে এখানে বক্তাকে সে, ইয়েস আই হ্যাভ ফিনিশড, রিপ্লাইড শি, সে উত্তর দিল হ্যাঁ আমি কাজটি শেষ করেছি। তার মানে এই আইটা এসে এই শিকে ধরে এই শিটা হবে সাবজেক্ট। তাহলে আমরা দিব শি রিপ্লাইড। কিভাবে সে রিপ্লাইড দিছে ভাই? সে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, সে হ্যাঁ বোধক ভাবে বলছে হ্যাঁ আমি কাজটি করেছি। তাহলে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধকের ইংরেজি কি? রিপ্লাইড। শি রিপ্লাইড কিভাবে দিছে? ইন দ্য অ্যাফার্মেটিভ, সে ইতিবাচক ভাবে সাড়া দিয়েছে যে হ্যাঁ আমি কাজটি করেছি। আর এখানে যদি নো থাকতো তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হতো। তার মানে আমরা দেখলাম যদি ইয়েস বা নো থাকে তাহলে সাবজেক্টের পর সেখানে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধকের জন্য, আর না বোধকের জন্য হলো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। সে কি করেছে? সে বলেছে ইয়েস আই হ্যাভ, তাহলে শি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, তাহলে এটা আই হ্যাভ, তাহলে এটা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে দ্যাট আবার ওই আইটা এসে শিখে ধরে কি হবে? শি হ্যাড। এখানে আমরা ফিনিশটাও দিতে পারি, FINISHED, এই ফিনিশটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। আমার মনে হয় এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আসলে এগুলো প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করে। এরপরে নিয়মে আমরা চলে যাব। এখন আমরা দেখব কোনো বাক্যে যদি সার থাকে, ডিরেক্ট স্পিচে যদি সার থাকে তাহলে ইন্ডিরেক্ট করার সময় আমরা কি করব। এখন আমরা দেখব যে এই বাক্যটাতে একই সাথে সারও আছে এবং ইয়েসও আছে। তো এগুলো একটু জটিল, মানে আমরা অনেক সময় এগুলো ভুল করে বসি। তাহলে আমরা এই উদাহরণটা দেখলে হয়তো আমাদের সেই ঝামেলাগুলো হয়তো বা ক্লিয়ার হবে। ওকে, লেটস বিগিন। তাহলে আই সেড টু দীপা হ্যাভ ইউ ফিনিশড ইওর হোমওয়ার্ক, আমি দীপাকে বললাম তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো? ইয়েস স্যার, হ্যাঁ স্যার, আই হ্যাভ ফিনিশড, হ্যাঁ স্যার আমি শেষ করেছি। রিপ্লাইড শি, সে উত্তর দিল। কার বাড়ির কাজ? দীপা।
মানে হচ্ছে আমার, মানে হচ্ছে এই যে দীপার কাজ। তাহলে আমরা যদি এখন এটা দেখি, এখন এখানে যে কনভারসেশনটা হচ্ছে এটা আমার আর দীপার ভিতর। তো প্রথমে আমি বক্তা এবং সে শ্রোতা। তাহলে আই আস্কড, তাকে জিজ্ঞেস করলাম দীপা। কি জিজ্ঞেস করলাম? হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। ইনভার্টেড কমা গেলে কি হবে? ইফ। দুটা যা দীপাকে ধরে কি হলো? শি। ব্র্যাকেটে আমরা একটা ডি দিতেও পারি, নাও দিতে পারি, কারণ একটা ছেলে আছে একটা মেয়ে আছে। শি হ্যাভ অ্যাজ থাকলে কি হবে? হ্যাড। ফিনিশড। তাহলে এখানে আছে ইয়োর, মানে তোমার, মানে কি হবে? তার। হার, ব্র্যাকেটে একটা ডি, দীপা। ফিনিশড হার হোমওয়ার্ক। হোমওয়ার্ক। তাহলে আমি দীপাকে জিজ্ঞেস করলাম সে তার বাড়ির কাজ শেষ করেছে কিনা। সে বললো হ্যাঁ স্যার আমি শেষ করেছি। তাহলে কি করছে সে? কিভাবে উত্তর দিছে? সে সম্মানের সহিত, রেসপেক্টফুলি, সে সম্মানের সহিত ইতিবাচক ভাবে, মানে হ্যাঁ সূচক ভাবে উত্তরটা দিয়েছে। সে প্রথমত আমার প্রতি সম্মান প্রদর্শন করেছে, তারপর ইতিবাচক ভাবে সে বলেছে যে হ্যাঁ স্যার আমি আমার বাড়ির কাজটা করেছি। তাহলে সম্মান সূচক ভাবে বা সম্মানের সহিত, তাহলে রেসপেক্টফুলি। তাহলে আমরা দীপা বা শি এর পরিবর্তে একটা কি দিব? শি। এই শিটা হচ্ছে দীপা। সে কিভাবে উত্তর দিয়েছে? আমাকে সম্মানের সহিত। তাহলে সম্মানের সহিত, তাহলে স্যারের পরিবর্তে আমরা কি দিব? রেসপেক্টফুলি। আর ইয়েস, সি রেসপেক্টফুলি, সে সম্মানের সহিত কিভাবে উত্তর দিল? ইন দ্য অ্যাফার্মেটিভ। আমরা জানি ইয়েস থাকলে আর বা নো থাকলে ইন দ্য অ্যাফার্মেটিভ অবলিক ইন দ্য নেগেটিভ হয়। ইন দ্য অ্যাফার্মেটিভ। কি উত্তর দিছে? ইয়েস স্যার আই হ্যাভ ফিনিশড। তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে একটা কনজাংশন কি বসবে? দ্যাট। তারপর কি হবে? আইটা এসে কাকে ধরবে? দীপাকে ধরবে। ধরলো দীপাকে ধরে কি হবে? শি হলো। আই হ্যাভ ফিনিশড, দ্যাট মিন্স শি হ্যাড ফিনিশড। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। আসলে এই ধরনের প্যাসেজ নারেশনগুলো করতে গেলে আগে আমাদের বাংলা মিনিং বুঝতে হবে। ওকে ভিউয়ার্স, তো আজকে আমরা যে কয়েকটি নিয়ম দেখলাম এটার উপর আপনারা সবাই প্র্যাকটিস করবেন এবং আপনারা কেমন করছেন সেটা জানাবেন, এবং এটা নেক্সট পার্ট ইনশাল্লাহ কালকে দেওয়া হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা।